আপনাদের পড়ে শোনাচ্ছিলাম উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টোর একটি বই, জানাজে। বইটিতে পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ৮ জন ঐতিহাসিক ব্যক্তির মৃত্যুর অন্তিম দৃশ্যের এক দুর্লভ কথন আপনারা পড়তে পারবেন। সেই সূত্রে আজকে বইটিতে থাকছে আরও দুজনের মৃত্যুর কাহিনী। প্রথমেই নেপোলিয়নের মৃত্যু। ১৮২১ সালের ২৯ এপ্রিল রাত ২টা। লংউডবাসী সবাই জাগ্রত। সবাই পালাক্রমে এক ব্যক্তির সেবা শুশ্রূষা করছে, যে শয্যাশায়ী এবং জীবনের শেষ শ্বাস প্রশ্বাস চালু রেখেছে। সম্রাট নেপোলিয়ন শুধু একবার বলেছিলেন, আমি পাথরের সেই বড় এক টুকরো যাকে শূন্যে নিক্ষেপ করা হয়। প্রশান্ত মহাসাগরের ছোট একটা দ্বীপ সেন্ট হেলেনায় মৃত্যুশয্যায় শায়িত। মৃত্যুর সবচেয়ে বড় ব্যবসায়ীর নিজের মাথার কাছেই মৃত্যুদূত দাঁড়িয়ে আছে। ইউরোপের এই মর্যাদাশালী ও পরাক্রমশালী শাসক জীবনের শেষ মুহূর্তের যন্ত্রণায় কাতর। নেপোলিয়ন যন্ত্রণাক্লিষ্ট অস্থিরতায়, ডাক্তার বেক্সটার, ডাক্তার বেক্সটার, কোথায় তুমি? তুমি এসেছ? কোথায় তুমি? এদিকে এসো ডাক্তার বেক্সটার, এদিকে এসো। মার্শা, মহাশয়, বেশি কথা বলবেন না। ডাক্তার বেক্সটার ইংল্যান্ড চলে গেছেন। নেপোলিয়ন, তুমি ঠিক বলছো? তুমি ঠিক বলছো? মার্শা এবং অ্যান্টোমার্স নিজেদের মধ্যে চুপি চুপি কথা বলতে থাকে। মার্শা, সারা রাত ডাক্তার বেক্সটারকে ডেকেছে। অ্যান্টোমার্স, আশ্চর্য হওয়ার কিছু নেই। ডাক্তার বেক্সটারের প্রতি সম্রাটের বিতৃষ্ণা আছে, আর তার নাড়ির স্পন্দন ১৬০ ডিগ্রি। নেপোলিয়ন বিড়বিড় করতে থাকে। নেপোলিয়ন, অ্যান্টোমার্সে, তুমি ডাক্তার বেক্সটারকে বলো আমি ভীষণ অসুস্থ, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি অনেক কষ্ট সহ্য করছি। ডাক্তার বেক্সটারের নিকট আমার বার্তা কেন কেউ পৌঁছে দিচ্ছে না? তামিরা, তুমি কি শুনছো আমি কি বলছি? আমি ইউরোপে আছি, ইউরোপে আছি। সমগ্র ইউরোপ একত্রিত হয়ে আমার মধ্যে গুটিয়ে রয়েছে। ফ্রান্সের পরাজয় সম্ভব না। আমাদের সাহসী সৈনিকেরা জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ করে যাবে, এবং বিজয় তাদের হবেই। পাগলের মতো হাসতে থাকে। পরাজয় সম্ভব না, অসম্ভব। ভয়ে শিউরে ওঠে। এরা এগিয়ে যাচ্ছে কেন? এরা কারা, যারা আকাশের শকুনের মতো ঘুরপাক খাচ্ছে? জোরে চিৎকার করে, ডাক্তার বেক্সটার, তুমি আমার চিকিৎসা করছো না কেন? আহ, ডাক্তার আর সেনাধ্যক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। এ দুজনের ভুলে গোরস্থান সজীব হয়ে ওঠে। বেক্সটারের মতো কিছু ডাক্তার আমি মলিয়রের হাসির নাটকে দেখেছি। ডাক্তার, অমিরা কোথায়? এদিকে এসো। নেপোলিয়ন উত্তর পাবার অপেক্ষায় চুপ করে থাকে। মার্শাল লজ্জায়, হুজুর, চুপ থাকুন। এখানে ডাক্তার বেক্সটারও নেই এবং ডাক্তার অমিরাও নেই। আপনি বিশ্রাম নিন। নেপোলিয়ন, তাহলে বলো, এখন আমার কি করা উচিত? ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপট আমি কখনোই পরিবর্তন হতে দেব না। ডাক্তার বেক্সটার, এখন তুমি বলো, আমার কি করা উচিত? হাসতে থাকে। তুমি রাজনীতিতে একেবারেই নবীন। তোমার মধ্যে সৈনিকের মনোভাবও দেখতে পাচ্ছি না। অমিরা, তুমি নিশ্চুপ দাঁড়িয়ে আছো কেন? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমি জানতে চাই, রাশিয়ার বরফাবৃত অঞ্চল পাড়ি দিয়ে আমাদের সেনাদের অগ্রযাত্রা কেন সম্ভব না? নেপোলিয়ন পাথরের বুক চিরে পথ বের করতে জানে। এটা কি মিথ্যা? মার্শা, হুজুর, অ্যান্টোমার্স, এখন আমি আর সহ্য করতে পারছি না। মহান সম্রাটের এই অস্থিরতা আমি আর সহ্য করতে পারছি না। হুজুর, আপনি শান্ত থাকুন, বেশি কথা বলবেন না, আপনার কষ্ট হবে। নেপোলিয়ন বিড়বিড় করে কিছু বলতে থাকে। নেপোলিয়ন, কষ্ট, কষ্ট মোকাবেলা করতে হবে, আমাকে অনেক কষ্ট মোকাবেলা করতে হবে। পরের দিন। মার্শা, হুজুর, অনেক রাত পর্যন্ত আপনার শত্রুর শরীর বেশ অসুস্থ ছিল। কেবল ক্লান্তি অনুভূত হচ্ছে, সারা শরীর ব্যথায় আক্রান্ত। এই রোগ যুদ্ধের চেয়েও বেশি কঠিন। মার্শা, হুজুর, আপনার পছন্দের শরাব নিয়ে এসেছি, একটু পান করুন। নেপোলিয়ন, অবশ্যই, অবশ্যই। মার্শা শরাবের পাত্র এগিয়ে দেয়।
পান করার পর, আহ কি আরামদায়ক, কতই না মধুর। মার্শা, হুজুর, ডাক্তার অ্যান্ট্রোমার্সে এসেছেন আপনার স্বাস্থ্যের খবরাখবর নেয়ার জন্যে। নেপোলিয়ন, আমরা সবাই জানি উনি কেন এসেছেন। মার্শা, তাকে বলে দাও আমি কখনোই ওষুধ খাবো না। এইসব ওষুধ খেতে আমার মন চায় না। অ্যান্ট্রোমার্সে, সুপ্রভাত মহান সম্রাট। নেপোলিয়ন, ও তুমি এসে গেছো, এসো, কিন্তু আমি ওষুধপত্রের কথা মোটেই শুনব না। অন্ট্রোমার্সে, প্লাস্টার কোনো ওষুধ না হুজুর। নেপোলিয়ন, প্লাস্টার, প্লাস্টার, এ আবার নতুন কি বিপদ এলো? অ্যান্ট্রোমার্সে, কিছু না হুজুর, শুধু আপনার পেট ও কুঁচকিতে দুটো প্লাস্টার লাগাতে হবে। এতে আপনার উপকার হবে, কষ্ট বা যন্ত্রণা অনেক কমে যাবে। নেপোলিয়ন, এগুলো সব বাজে জিনিস, এর উপর আমার কোনো আস্থা নেই। তোমার এই হেকিমি ওষুধ বাজে কথা। অ্যান্ট্রোমার্সে, কিন্তু হুজুর এই প্লাস্টারগুলো করা খুবই প্রয়োজন। নেপোলিয়ন বিরক্ত হয়ে, যদি খুব প্রয়োজন থাকে তবে লাগাও, এটাই হোক, কিন্তু আমার বিশ্বাস এতে আমার কোনো উপকার হবে না। আমার অন্তিম সময় আসন্ন প্রায়, এজন্য আমি কোনো জিদ করব না। ঠিক আছে, প্লাস্টার লাগাও, এটাও তোমার পরীক্ষা করে দেখে নাও। অ্যান্ট্রোমার্সে, হুজুর, এর সাথে সামান্য এক ঢোক ওষুধ। নেপোলিয়ন রাগান্বিত হয়ে, সামান্য হোক আর বেশি, আমি মোটেও পান করব না। তোমাকে শুধু প্লাস্টার লাগানোর অনুমতি দেয়া হলো, ওষুধ আমি পান করব না। অ্যান্ট্রোমার্সে, হুজুর। নেপোলিয়ন, মার্শা, মার্শা, জাহাপনা। নেপোলিয়ন, আমি ঝর্ণার পানি পান করতে চাই। মার্শা, এখনই আনছি হুজুর। অ্যান্ট্রোমার্সে, হুজুর, অনুমতি দিলে প্লাস্টার লাগানোর প্রস্তুতি শুরু করি। নেপোলিয়ন, অনুমতি দিলাম। মার্শা, পানি আনো। মার্শা পানির গ্লাস তুলে দেয়। নেপোলিয়ন পানি পান করে, এই পানি পান করে কি আরাম পাচ্ছি। আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখো মার্শা, যদি আমাকে সেখানে মরার অনুমতি দিয়ে দেয় যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, তাহলে আমাকে সেই ঝর্ণার পাশে সমাহিত করো যেখান থেকে তুমি এই পানি এনেছিলে। নেপোলিয়ন, লেখো, লেখো, আমি যা বলি তা লিখো, এখনই লিখো। সুতরাং এটা আদেশ হয়ে যায়। আমি বলছি লিখো। শুনছ মন্থুলুন? মন্থুলুন, জি হুজুর, কম্পমান কণ্ঠে, জি হুজুর। নেপোলিয়ন, আমি বলছি লিখো, আমি বলতে থাকবো আর তুমি লিখতে থাকবে। লিখছ কি না? মন্থুলুন কাঁপতে কাঁপতে হাতে কাগজ ও কলম তুলে নেয়। মন্থুলুন হতচকিত হয়ে, লিখছি হুজুর, আমার কলম কোথায়? থামুন, আমি আলোটারও বাড়িয়ে দিই। বলুন। নেপোলিয়ন, শত্রুরা ফ্রান্সের উপর আক্রমণ করতে উদ্যত হয়েছে। মন্থুলুন, শুনছ? বিশাল এক ঝড় উঠতে দেখা যাচ্ছে। ভীষণ এক তুফান ধেয়ে আসছে আমাদের দেশের দিকে। ওঠো, ওঠো, তা প্রতিহত করো। ফ্রান্সের সাহসী সন্তানেরা ইস্পাত দৃঢ় পাথরের মতো প্রতিরোধের দেয়াল গড়ে তোলো। দেখো, তোমাদের স্বাধীনতা যেন খর্ব না হয়। শত্রুকে পায়ের তলায় পিষে মারো। শপথ গ্রহণ করো, নিজের সম্রাটের নিকট শপথ নাও। প্রেম ভালোবাসাকে নির্বাসন, মায়া মমতার বিসর্জন, রাতের অন্ধকারে এবং দিনের আলোয় বন্দুক ও তরবারির অন্তহীন প্রয়োগ, ভয় ও দৃঢ়তা দিয়ে সীমাহীন হত্যাযজ্ঞ ও ধ্বংস আর প্রতিরোধ, এসব দিয়ে তোমার মাতৃভূমিকে শত্রু থেকে কলুষমুক্ত করো। লিখছ তো মন্থুলুন? মন্থুলুন, লিখছি হুজুর, কিন্তু। নেপোলিয়ন, মনে রেখো, কোনো জাতি বেঁচে থাকতে পারবে না যদি সে জীবিত থাকার কৌশল না জানে। জীবিত থাকার কৌশল মৃত্যুর কাছে শিখে নাও। যুদ্ধের মাঠের রক্ত অলুরের ঘাঁটি থেকে অর্জন করো। রক্ত, 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 সমগ্র শিরায় রক্তের বন্যা প্রবাহিত হতে দাও, কারণ এর জন্মই হয়েছে প্রবাহিত হওয়ার জন্য। তোমার শিরা থেকে যে দুফোঁটার রক্ত জন্মভূমির মান মর্যাদা রক্ষার্থে ধরণীতে প্রবাহিত হবে, সেই রক্ত দিয়ে জয়ের দেবী নিজের জন্য সবচেয়ে দামি অলংকার তৈরি করে রাখবেন। ফ্রান্স, ফ্রান্স, নেপোলিয়ন দি গ্রেটের যৌবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশের উদাহরণ। সাবধান, কেউ যেন এর প্রতি চোখ তুলে না তাকায়। ওঠো, ওঠো,
এবং সারা ফ্রান্সে সেনাদের জালের মতো ছড়িয়ে দাও। আর ডাক্তার বেক্সটার, তুমি কোথায়? মার্শা, মার্শা, দেখো লোকেরা আমাদের আক্রমণে উদ্যত। তারা আমাদের মেরে ফেলতে চায়, প্রজাতন্ত্রকে ধ্বংস করতে চায়। আমরা নিজেদের রক্ষা করব এজন্য যে আমরাই গণতন্ত্র, নেপোলিয়ন দ্য গ্রেটই গণতন্ত্র। নেপোলিয়নের দাপট, নেপোলিয়নের দাপট। লেখো, লেখো মন্থুলুন, তোমার লেখনীর মধ্যে আমাদের চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছে না। মন্থুলুন, জি হুজুর, লিখছি তো। নেপোলিয়ন, থেমো না মন্থুলুন, লিখে যাও। তুমি জানো না ইউরোপের ভাগ্যে কি আছে। আহ, স্বাধীনতা, স্বাধীনতা। স্বাধীন ব্যক্তি কত মর্যাদাবান আর পরাধীন ব্যক্তি কত নিম্ন স্তরের দাস। ফ্রান্স কখনো গোলাম হবে না, গোলামি স্বীকারও করবে না, কখনো স্বীকার করবে না। কিন্তু নেপোলিয়ন চিন্তার ধারাবাহিকতা ভেঙে যায় তার। না না, আমি ঝর্ণার পানি পান করব। তোমরা যুদ্ধের মাঠে যাচ্ছ না কেন? লেখো, লেখো। মন্থুলুন, হুজুর, আমার দ্বারা লেখা হচ্ছে না, আপনি বিশ্রাম করুন। নেপোলিয়ন পরিশ্রান্ত অবস্থায়। বিশ্রাম? বিশ্রাম? কিসের বিশ্রাম? বিড়বিড় করে চুপ হয়ে যায়। মন্থুলুন মার্শাকে। বিধাতা যেন তার চোখে ঘুম এনে দেয়। মার্শা, মনে হচ্ছে কষ্ট অনেক বেশি হচ্ছে। ভোর থেকে এখন কয়েক ঘন্টা বাকি। নেপোলিয়ন বিড়বিড় করে, কিন্তু তার কথা বোঝা যায় না। মন্থুলুন, মার্শা, আস্তে কথা বলো, হুজুর ঘুমাচ্ছেন। কিছুক্ষণের জন্য নীরবতা বিরাজমান থাকে। মার্শা অস্থির হয়ে, মন্থুলুন, মন্থুলুন, দেখো সম্রাট বালিশের নিচে কি খুঁজছেন। নেপোলিয়ন, আমার ছেলে কোথায়? আমার ছেলে, আমার ছেলে কোথায়? তোমরা সবাই তার সাথে কি আচরণ করছো? আমার সন্তান, আমার, আমার সন্তান। মার্শা, মার্শা, ছবিটা নিয়ে এসো। আমার ছেলের ছবিটা কোথায়? মার্শা, হুজুর, ছবিটা ওই যে সামনে ঝোলানো আছে। আপনি শুয়ে পড়ুন, আরাম করুন। নেপোলিয়ন, হ্যাঁ, হ্যাঁ, এই তো আমার ছেলে, এই তো আমার সন্তান। চতুর্থ দিন। মন্থুলুন, মার্শা, আজ হুজুরের শরীর কিছুটা সুস্থ মনে হচ্ছে। মার্শা, এই শান্ত অবস্থাই তো আমার কাছে ঝড়ের পূর্বাভাস বলে প্রতীয়মান হচ্ছে। আমার ভয় হচ্ছে। নেপোলিয়ন উঠে জোরে চিৎকার দেয়। নেপোলিয়ন, মার্শা, যদি রুশো না জন্মাতো তো ফ্রান্সে বিপ্লব হতো না। আর নেপোলিয়নের জন্ম যদি না হতো, তবে ইউরোপের মানচিত্রের পরিবর্তনের কোনো চিন্তার জন্ম হতো না। মার্শা, জি হুজুর। নেপোলিয়ন, তোলনকে ঘিরে ফেলা হচ্ছে। ওহ, আমার পায়ে গভীর আঘাত লেগেছে। ডাক্তার কি বাজে কথা বলছে যে আমায় শয্যায় আরাম করতে হবে? পায়ে আঘাতের অজুহাতে কি আমি আমার সম্মানে আঘাত করতে দেব? কখনোই না। ডাক্তার শোনো, আমার পায়ে কিছুই হবে না। সত্যি কিছুই হবে না। কিছু হতেই পারে না। আগামীকাল অথবা আগামী পরশুদিন তোলনের ওপর আমাদের পতাকা উড়বে। শক্তি, শক্তি। আমার শক্তি প্রয়োজন। সেই শক্তি থেকে এতদিন আমি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলাম। শক্তির প্রতি আমার ভালোবাসা। সঙ্গীতকার যেমন বাদ্যযন্ত্রের সাথে ভালোবাসা করে, আমিও তেমনি শক্তির সাথে ভালোবাসা করি। এই জন্য যে আমি সেই শক্তি দিয়ে যেমন খুশি সুর সৃষ্টি করতে পারি। এই পোপ কেন আমার কথা শোনে না? আমার ইচ্ছা এই যে সে আমাদের আদেশ মান্য করুক। এই জন্য যে আমাদের শক্তি, আমাদের মর্যাদা, আমাদের সামর্থ্যকে কেউ যেন অস্বীকার না করে। কারো অস্বীকার করার সাহস যেন না হয়, কারণ এসব জিনিসই ঈশ্বর আমাদের দিয়েছেন। 5 বছরে নেপোলিয়ন সারা বিশ্বে তার পদচিহ্ন এঁকে দিয়ে যাবে। গম্ভীর মেজাজে, কে এ কথা বলেছে যে একটা পাগলামো? বিছানার ওপর থেকে লাফ দিয়ে নিচে নেমে আসে। মার্শা, মন্থুলুন, তাড়াতাড়ি দৌড়াও, হুজুরের কিছু একটা হয়েছে। নেপোলিয়ন মার্শার গলা চেপে ধরে এবং জোরে চাপতে থাকেন। স্বরভঙ্গের মতো গলা বসা বসা গলায়, হুজুর, হুজুর, মন্থুলুন, আমাকে বাঁচাও। 2-3 জন মিলে মার্শাকে নেপোলিয়নের হাত থেকে ছড়ায় এবং বিছানায় শুইয়ে দেয়। মার্শা কাশতে থাকে। উহ, কি শক্তভাবে গলাটা চেপে ধরেছে। নেপোলিয়ন, মার্শা, মার্শা, জি হুজুর। নেপোলিয়ন, ফ্রান্সের সাহসী যোদ্ধা জেনারেলরা ইস্তাম্বুল, আর্মেনিয়ার বিজয় অত্যাসন্ন। দৌড়াও, পালাও।
ব্রিগেড নাম্বার ৩৬, বিজয় তোমাদেরই। সাবধান, কেউ যেন পালিয়ে না যায়। আমাদের ১,০০,০০০ সৈনিকের প্রয়োজন, ১,০০,০০০ সাহসী মানুষের প্রয়োজন, যারা আমার নেতৃত্বে ঝড়ের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর একবার যুদ্ধের দামামা বেজে উঠবে, আবার বিশ্ব রাজনীতির মঞ্চে আমাদের দাপট দেখবে। বিজয় ও উল্লাস আবার আমাদের পদতলে আসবে। পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করো, সারা বিশ্ব আমাদের। অগ্রসর হও, অগ্রসর হও। মার্শা, হুজুর দেখো, মন্থুলুন যেন পড়ে না যায়, যেন আঘাত না পায়। মন্থুলুন, জোরে ধরে রাখো, মার্শা জোরে ধরো। নেপোলিয়ন, আগাও, আগাও, ব্রিগেড নাম্বার ৩৬, আগাও, আগাও। মার্শা, হুজুর একটু শুয়ে পড়ুন। নেপোলিয়ন ক্লান্ত হয়ে, আগাও, আগাও। কথা দুর্বল হয়ে যায়। মন্থুলুন, এখন ছেড়ে দাও, একটু বিশ্রাম করতে দাও। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। নেপোলিয়ন বড় করুণ স্বরে, মা, মা, তুমি কোথায় মা? সম্রাটের অবস্থা যখন ভীষণ সংকটাপন্ন বলে প্রচারিত হয়, তখন সেন্ট হেলেনার গভর্নর স্যার হাডসন লুকে বেশ চিন্তিত মনে হলো। সে চাচ্ছিল না যে তার রাজবন্দী মারা যাক। সে নেপোলিয়নের জীবন রক্ষার জন্য অনেক কিছু করার প্রস্তুতি নিয়ে রেখেছে। সুতরাং দ্রুতই সে ৪ জন চিকিৎসক সমন্বয়ে একটি দল তৈরি করে, যেন তারা রোগীর জীবন রক্ষা করে। অর্নেট, আমার মত হচ্ছে যে তাকে কিছুটা দুধ দেয়া হোক। ডাক্তার বাটরান, আপনার কি মত? বাটরার, ডাক্তার এন্টারমার্শাকে জিজ্ঞেস করুন। এন্টারমার্শা, আমার মনে হয় সম্রাটের এই অবস্থায় দুধ পান করা ঠিক নয়। অর্নেট, কিন্তু মহোদয়, দুধ তো পুষ্টিগণে ভরপুর, পরীক্ষামূলকভাবে পান করিয়ে দেখা যাক না কেন? এন্টারমার্শা, আমি এর বিরোধী। পেটের পীড়ায় দুধ পান সঠিক না, এজন্য যে এতে দুধ সহজে হজম হয় না। শার্ট, এই সকল তর্ক এখন অবান্তর। যতক্ষণ পর্যন্ত রোগীকে পরীক্ষা করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো মত দেওয়া যায় না। বাটরান, আমি ভেতরে গিয়ে সম্রাটের সঙ্গে পরামর্শ করছি। সম্ভবত তিনি আপনাদের পরীক্ষার অনুমতি দিয়ে দিতে পারেন। বাটরান ভেতরে সম্রাটের নিকট যায়। বাটরান, হুজুর, ডাক্তার উপস্থিত হয়েছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক। নেপোলিয়ন, ডাক্তার? সাক্ষাৎ? অন্যমনস্ক হয়ে, তাহলে আমার অন্তিম সময় আগত প্রায়। বাটরান, না হুজুর, আপনার শারীরিক অবস্থা বেশ দুর্বল, কিন্তু বিপজ্জনক না। আমরা শুধু সাবধানতা অবলম্বনের জন্য কিছু করতে চাই। নেপোলিয়ন, না, আমি তাদের সাথে দেখা করব না। বাটরান, হুজুর। নেপোলিয়ন আদেশে সুরে, বাটরান। বাটরান, ঠিক আছে হুজুর। বাটরান ফেরত চলে আসে। মন্থুলুন, কি সংবাদ নিয়ে এলে? বাটরান, সম্রাট সাক্ষাৎ দিতে অস্বীকার করলেন। অর্নেট, সম্রাটের অবস্থা খুবই নাজুক, ভয়ানক রকম বিপজ্জনক। আমাদের হতাশ হলে চলবে না, অন্য কোনো পথ উদ্ভাবন করতে হবে। অ্যান্টোমার্শা, আমার মতে সম্রাটের পেটে কোনো টিউমার নেই, শুধু কৃমি আছে। অসুস্থতার মূল কারণ তার যকৃৎ। বাটরান, মহোদয়, আপনাদের কাছে আমার আবেদন, দ্রুত কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে সম্রাটের চিকিৎসা শুরু করা যাক। এই সময় এক মুহূর্ত অনেক দামি। অর্নেট, কিন্তু সমস্যা হলো তিনি তো কাউকেই তার নিকট যেতে অনুমতি দিচ্ছেন না। যদি রোগী নিজ ডাক্তারকে তার নিকট যেতে না দেন, তাহলে চিকিৎসা কি ছাই হবে? অ্যান্টোমার্শা, আমার পরামর্শের ওপর তারা কখনোই কাজ করেননি। মিচেল, আমার মতামত হচ্ছে তাকে একটু কড়া জোলাপ দিয়ে ফলাফল ভালো আসতে পারে। অর্নেট, আপনি ঠিক মত দিয়েছেন। ডাক্তার মিচেল 10 গ্রেইন কোলোমিল ঠিক হবে। অ্যান্টোমার্শা, কিন্তু মহোদয়রা, আমার মতামত হচ্ছে পারদ কোনো অবস্থাতেই সম্রাটের ধাতুর সঙ্গে উপযুক্ত হবে না। মন্থুলুন, কিন্তু সেই একই প্রশ্ন এসে যায় যে তাকে কিভাবে ওষুধটা খাওয়ানো যাবে। শুধু একটাই পথ আছে, মার্শা পানিতে ওষুধটা মিশিয়ে তাকে খাইয়ে দেবে। মার্শাকে উদ্দেশ্য করে, হুজুরকে বাঁচানোর এখন এটাই শেষ পথ। নেপোলিয়ন, মন্থুলুন, তুমি আমার পিঠের ডিক্লোন মালিশ করতে চাও, তোমাকে অনুমতি দেয়া হলো। বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র জগতে কত উন্নতি সাধন করেছে, তোমরা বলছো এতে আমার শরীরে শক্তি বর্ধিত হবে। তাহলে শরীরে শক্তি এনে দাও মার্শা। মার্শা, হুজুর,
নেপোলিয়ন, পানের জন্য পানি দাও। মার্শা পানি ঢালতে থাকে। এই যে হুজুর, পানি। নেপোলিয়ন ঢকঢক করে পানি পান করে। ওষুধের গন্ধ পানিতে বুঝতে পারে। তারপর বেশ করুণ স্বরে বলতে থাকে, মার্শা, তুমিও আমাকে প্রতারণা করে গেলে? মার্শা অনুতপ্ত কণ্ঠে, হুজুর, ক্ষমা চাচ্ছি। নেপোলিয়ন, এক গ্লাস সাধারণ পানি দাও। মার্শা আবার পানি ঢালতে থাকে। এই যে পানি হুজুর। নেপোলিয়ন, কি মিষ্টি পানি, কি মিষ্টি। সম্ভবত এটাই আমার শেষ গ্লাস পানি পান করা। মন তুলুন, আমি এখন মাত্র কয়েকদিনের অতিথি। সেন্ট হেলেনার অতিথি খুব শীঘ্রই মৃত্যুর অতিথি হয়ে যাবে। তোমরা এই নির্বাসনে আমাকে সঙ্গ দিয়েছ। আমি তোমাদের নিকট কৃতজ্ঞ। আমার বাসনা যে আমার স্মৃতি তোমাদের হৃদয়ে দীর্ঘদিন থাকুক। লক্ষ্য রেখো, এমন কোনো কথা আলোচনা করো না যাতে আমাদের স্মৃতিতে আঘাত আসে। মন তুলুন এবং মার্শার চোখে জল আসে। নেপোলিয়ন, ভীতু হয়েও না, ভীতু হয়েও না। পঞ্চম দিন যখন সেন্ট হেলেনায় প্রচণ্ড ঝড় উঠছিল। নেপোলিয়ন, সেন্ট হেলেনায় ঝড় উঠছে। নেপোলিয়ন নিজেই এক ঝড় ছিল, যে সমগ্র ইউরোপে আঘাত হেনেছিল। তার অস্থিরতা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছিল। ইউরোপে মদ্যপ শাসকদের যুগের অবসান হয়েছে। নূতন যুগের সূচনা হচ্ছে। নেপোলিয়নের শক্তির কাছে মাথা নত করো। সে ঈশ্বরপ্রেমী, শক্তি ও শাসনের প্রতিচ্ছবি। নেপোলিয়ন বোনাপার্ট জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। বানার্থ, শুধু তোমার বারণে একটা দিন বিফলে গেল। তোমার জানা উচিত যে সমগ্র পৃথিবীর ভাগ্য শুধু একটা দিনের সঙ্গে সম্পৃক্ত। তেলিরিন, রাশিয়ার সঙ্গে সন্ধি চুক্তি প্রস্তুত করো। কি করলে? এত তাড়া কেন? তেলেরিন, আমাকে শুধু রুশদের সঙ্গে নয়, আরও অনেক দেশের সঙ্গে সন্ধি করার কাজ রয়েছে। মন তুলুন চাপা স্বরে, মার্শা, আমার কাছে অবস্থাটা বেশি ভালো মনে হচ্ছে না। মার্শা, আহ। নেপোলিয়ন, জোজেফিন, জোজেফিন, আমার নিকট এসো। যখন থেকে তুমি আমার থেকে দূরে থেকেছ, আমি দুঃখে রয়েছি। আমার স্মৃতিতে তোমার চোখের জলও, তোমার চুম্বন চমকাচ্ছে। শুধু তোমার জন্যই আমি ইতালি বিজয় করতে পেরেছি। শুধু তোমার জন্য আমি শত্রুদের 21টি পতাকা ছিনিয়ে আনতে পেরেছিলাম। জোজেফিন, তুমি কিন্তু বিশ্বাসঘাতকতা প্রমাণিত হলে। তুমি তোমার প্রেমিকের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছ। তোমার বিশ্বাসঘাতকতা বেশ কয়েকবার ইউরোপের সবচেয়ে বড় বিজেতার চোখে জল এনেছে। আহ, আমার ওয়েলুস্কা, তুমি তো নারী নও, দেবী। তোমার বিশ্বস্ততা আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। ঈশ্বরের শপথ, আমি সেই নারীদের প্রিয় ভাবি যারা আমার শক্তি সামর্থ্যকে নয়, বরং আমাকে ভালোবাসে। নেপোলিয়ন, আমার বিরুদ্ধে সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হলেও যুদ্ধের মাঠ আমাদের দখলেই থাকবে। ফ্রান্সের পতাকা চিরকাল উঠতে থাকবে। অস্ট্রিয়ার সৈন্যদের আমরা পরাজিত করেছি। সিরিয়া ও মিশরের রণাঙ্গনে আমাদের সাহসী সৈন্যরা জয়লাভ করেছে। ইতালির সৈন্যদের আমরা তছনছ করে দিয়েছি। জাগো, জাগো আর নিজের মাতৃভূমির প্রতি নিজের জীবন দান করো। নিজ দেশের সুরক্ষা করো। সাহস হারিও না। ফ্রান্সকে বাঁচাও। ভাগ্যটাগ্য বলে কিছু নেই। এগুলো শুধু কথাবাজি। সুযোগ শুধু সুযোগ পৃথিবীকে শাসন করে। সুযোগের সদ্ব্যবহার করো। পৃথিবী তোমার থাকবে। সরল রেখা সবসময় বক্ররেখার চেয়ে ছোট দেখায়। নেপোলিয়ন একটা রেখা। ঝড়ের গতি বৃদ্ধি পেতে থাকে। মন তুলুন, মার্শা, সাহায্য, সাহায্য করো, হুজুর। নেপোলিয়ন, সৈনিকেরা অগ্রসর হও। ফ্রান্স, ফ্রান্স, সৈন্য, যুদ্ধক্ষেত্র। ধীরে ধীরে নেপোলিয়নের কণ্ঠ স্তিমিত হয়ে আসে। ঝড়ের বেগ কমতে কমতে একেবারে থেমে যায়। মৃত্যুর সময়ও তার মুখে নিজ দেশের নাম উচ্চারিত হয়। ফ্রান্সের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা। ফ্রান্সের প্রতিটি কণাকে সে ভালোবাসত। সে ফ্রান্সের মৃতপ্রায় জাতিকে জীবনের অমৃত সুধা পান করিয়েছে। ফ্রান্সকে আবার বিশ্বের দৃশ্যপটে এনেছে। ইউরোপে তার প্রতিটি পদক্ষেপ ঝড় তুলেছিল। ঝড় এলো, তার উজ্জ্বল আভায় রাজনীতির অমানিসা পূর্ণ আলোকিত হল, এবং সে ইউরোপে এক যুগেরও বেশি সময় পর্যন্ত দ্রোহের আগুনে শাসন করেছিল। 1821 সালের মে মাসের 4 তারিখে সকাল 5:39 ফ্রান্সের মহান বিজেতা নেপোলিয়ন বোনাপার্ট পৃথিবীকে বিদায় জানালেন। এবার পড়ছি ক্লিওপেট্রার মৃত্যু।
বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের অন্যতম ক্লিওপেট্রা। তার সৌন্দর্যকে কেন্দ্র করে বিশ্বে বহু রক্তক্ষয়ী যুদ্ধ এবং বিপ্লব সংঘটিত হয়েছে। এই নারীর সৌন্দর্য ও প্রেমের কাহিনী নীল নদের মাঝি মাল্লাদের মুখে মুখে আজও যেমন চর্চিত হয়, তেমনি সারা বিশ্বের মানুষও তা জানে। ক্লিওপেট্রা মিশরের অষ্টম শাসক টলেমি অলিটসের কন্যা ছিলেন। এই শাসক খ্রিস্টপূর্ব ৮০ সাল পর্যন্ত রাজত্ব করে গেছেন। মৃত্যুর পূর্বে নিজের ১৭ বছর বয়সের কন্যার মাথায় রাজমুকুট পরিয়ে তিনি পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেন। মিশরের রানী ক্লিওপেট্রা বিশ্বের বড় বড় যুদ্ধজয়ী সম্রাটদের মন জয় করে তাদের উপর রাজত্ব করে গেছেন। তিনি জুলিয়াস সিজারকে এবং তার মৃত্যুর পর মার্ক অ্যান্টনিকে, যারা তৎকালীন সময়ের বিশ্বজয়ী শাসক ছিলেন, নিজের রূপ ও সৌন্দর্যের আভায় মুগ্ধ করে পৃথিবীব্যাপী খ্যাতির আসনে উপবিষ্ট হন। এই সুন্দরী ঘাতক মার্ক অ্যান্টনিকে চিরতরে ধ্বংসের বিভীষিকায় প্লাবিত করে গেছেন। ঐতিহাসিক গল্পে বিবৃত আছে যে অ্যান্টনি তার স্ত্রী অক্টোভিয়াসের আচরণে এবং অপছন্দনীয় কার্যকলাপে বাধ্য হয়ে তার ভাই অক্টোদিয়ানুসের সাথে রূঢ় আচরণ করেন। ফলে উভয়ের মধ্যে সম্পর্কের ব্যবধান ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। পার্থিয়ানদের ওপর বিজয় অর্জন করে অক্টোদিয়ানুস অ্যান্টনির রোমকে পুরোপুরি ধ্বংসের চেষ্টা করে এবং আলেকজান্দ্রিয়ার পুরাতন ঐতিহ্য ও গৌরবের ওপর প্রচণ্ড আঘাত হানে। তারা স্পষ্টতই প্রচার করতে থাকে যে রোম সাম্রাজ্যের প্রকৃত দাবিদার ক্লিওপেট্রা এবং তার পুত্র সিজিজিয়ান। এই অবস্থার প্রেক্ষাপটে অক্টোদিয়ানুস এবং অ্যান্টনির দলের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। সুতরাং অক্টিমে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধে ক্লিওপেট্রাও অংশ নেয়, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আলেকজান্দ্রিয়ায় আশ্রয় গ্রহণ করে। যুদ্ধে পরাজিত হয়ে অ্যান্টনি ফিরে আসে এবং সেখানে নিজ অনুগত সেনাদের সংগ্রহ করতে থাকে। ইতোমধ্যে অ্যান্টনি এবং ক্লিওপেট্রা অনুভব করতে শুরু করেন যে তারা একে অপরকে ভুল বুঝেছেন। সুতরাং উভয়ের মনে দুঃখের ছায়া রেখাপাত করে। কিন্তু একটি আশা উভয়ের মনে জাগতে থাকে যে তাদের মিলন হয়তো সম্ভব হয়ে যাবে। অ্যান্টনি লিবিয়া থেকে আশাহত হয়ে আলেকজান্দ্রিয়ায় চলে আসে। এই সুযোগে অক্টোদিয়ানুসের সৈন্যরা আলেকজান্দ্রিয়া ছেড়ে গোড়ায় পৌঁছে যায়। অ্যান্টনি আর একবার নিজের সমস্ত হারানো শক্তি সঞ্চয় করে শত্রুর মোকাবেলা করে, কিন্তু তার সেনারা তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তার পক্ষ ত্যাগ করে। সম্পূর্ণ নিঃসঙ্গ মনে হাজার হাজার মনোবাসনার হত্যা করে যখন সে তার রাজপ্রাসাদে প্রবেশ করে, তখন সংবাদ আসে যে ক্লিওপেট্রা আত্মহত্যা করেছে। প্রকৃতপক্ষে এটা ছিল ক্লিওপেট্রার এক কৌশল। তার ভয় ছিল যে অ্যান্টনি তার বিশ্বাসঘাতকতায় তার উপর ক্ষিপ্ত না হয়। কিন্তু ক্লিওপেট্রার এটা জানা ছিল না যে তার এই কৌশল তার প্রেমিকের ওপর সর্বনাশা প্রভাব ফেলবে। অ্যান্টনি মনে মনে ভীষণ লজ্জা পেল এই ভেবে যে এক নারীর প্রেম তাকে পরাজিত করল। সুতরাং উত্তেজিত হয়ে সে নিজের বুকে ছোরা প্রবিষ্ট করে দিল। বিষয়টি অবহিত হলে ক্লিওপেট্রা তার ভৃত্যের মাধ্যমে তার প্রেমিকের কাছে বার্তা পাঠালো যে যেভাবেই সম্ভব হয় অতি দ্রুত অ্যান্টনিকে তার নিকট নিয়ে আসে। সুতরাং অ্যান্টনির অনুগামীরা তাদের আহত প্রভুকে কাঁধে নিয়ে ক্লিওপেট্রার প্রাসাদে নিয়ে আসে। ক্লিওপেট্রা নিজেকে এখানে লুকায়িত রেখেছিল। ভীত হয়ে ক্লিওপেট্রার দরজা খুলল না। জানালা দিয়ে একটা দড়ি নিচে নামিয়ে দেয়া হলো, যার সাহায্যে অ্যান্টনিকে ক্লিওপেট্রার কক্ষে নেওয়া হলো। ক্লিওপেট্রা কাঁদতে কাঁদতে, অ্যান্টনি, অ্যান্টনি, তোমার একই দশা, এত রক্ত, এই রক্ত, কেউ এখানে আছে? আইরিস, আইরিস, কিছু একটা করো, বিধাতার শপথ, কিছু একটা করো। অ্যান্টনি, কে তুমি? এটা কার হাত? তুমি জীবিত আছো? তুমি জীবিত আছো ক্লিওপেট্রা? তুমি সত্যিই জীবিত আছো? আহ, আমার মৃত্যু কিভাবে আজ ব্যথিত যে সে ফিরে ফিরে তোমাকে জীবিত দেখতে পাচ্ছে ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা, অ্যান্টনি, আমি জীবিত আছি, কিন্তু আমার জীবন মৃত্যুর কোলে। তুমি শান্ত থাকো, তুমি একাই এই মৃত্যুপথের যাত্রী হবে না। অ্যান্টনি, তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি কি ভাবো যে যুদ্ধে আমি তোমাকে প্রতারিত করেছি? না, না, বিদ্যমান দেবতাদের শপথ, আমি তোমাকে প্রতারণা করিনি। আমি ভয় পেয়েছিলাম। যুদ্ধের মাঠে আমার চিত্ত দুর্বল হয়ে পড়েছিল। আমি প্রাণ বাঁচাতে পালিয়ে যাইনি, আত্মহত্যা করতে পালিয়েছিলাম। আর এজন্যই আমি তোমাকে সংবাদ পাঠাই যে আমি আত্মহত্যা করেছি। কিন্তু আমার জানা ছিল না যে তুমি আমার আগেই এ পথে যাত্রা করবে, যে পথে তোমার প্রেমিকা যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। অ্যান্টনি, প্রিয়া, তোমার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। এসব বাজে কথা এখন রাখো। জীবন আর মৃত্যুর মাঝে যখন
বিন্দুমাত্র দূরত্ব থাকে, কখনো এই ধরনের কথা বলা সমীচীন না। এসো, প্রেমের কথা বলি। ক্লিওপেট্রা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে আর বলে, অ্যান্টনি, অ্যান্টনি, অ্যান্টনি। ক্লিওপেট্রা, এ তুমি কি করলে? তোমার পুরো চেহারাটা আমার এই জামার মধ্যে রাখতে পারলে না? জীবনের এই সংক্ষিপ্ত পরিসর যা মৃত্যু আমাকে দান করেছে, তা যেন বাজে কথায় ব্যয় না হয়। প্রিয়, এখনো তোমাকে চুম্বনের জন্য ঠোঁট, তোমার সৌন্দর্য অবলোকনের জন্য চোখ এবং তোমার সুমধুর কণ্ঠের আওয়াজ শোনার জন্য কান সজাগ আছে। এসো, সেই পুরনো স্মৃতিকে সজীব করি, যখন ভাসমান মেঘমালা ঘন হয়ে পৃথিবীতে নেমে আসত। তোমার কণ্ঠ থেকে সঙ্গীত এমনভাবে বেরিয়ে আসত, যেমন সুধা পানে চোখে অগ্নিশিখা দৃষ্টি হতো, আর তোমার কণ্ঠ বাতাসে গুঞ্জরিত হতো। তোমার কি নীল নদের তীরে সেই রাতের কথা মনে আছে? কণ্ঠ ক্ষীণ হয়ে আসে ক্লিওপেট্রা, ভীত সন্ত্রস্ত হয়ে। অ্যান্টনি! আবার কিছু বিরতি। অ্যান্টনি সম্বিত ফিরে পেয়ে। কেন? না না, আমি জীবিত। আমার মনে আছে আমি কি বলছিলাম। নীল নদের সেই রাত এজন্যই নিস্তব্ধ থাকত, যেন অ্যান্টনিকে তোমার কিছু বলার থাকত। সেই রাত এজন্য অন্ধকার হতো, যেন তোমাকে মুখে আবরণ দেওয়ার কষ্ট করতে না হয়। আমার বেশ ভালো মনে আছে সেই রাতের কথা, যখন তোমার অপরূপ চেহারার কপালের ওপর থেকে তোমার ঘন কালো চুল এভাবে সরাতাম, যেমনটা আলোকচ্ছটার দেবী অরোরা রাতের কালো পর্দা সরিয়ে পূর্ব দিগন্তে সূর্যের আলো প্রবেশের জন্য দরজা খুলে দিত। কিন্তু হায়, এখন এই স্মৃতির মৃত্যু হতে চলেছে। এই মন মন্দিরে যে এখন আহত। ক্লিওপেট্রা, আমি তোমার এখানে এখন কয়েক মুহূর্তের অতিথি মাত্র। ক্লিওপেট্রা চিৎকার করে, অ্যান্টনি, অ্যান্টনি, আমার প্রভু! তোমার দাসীর মনে এত শক্তি কোথায় যে সে তোমার দুঃখে ভরা কাহিনী শুনতে পারে? অ্যান্টনি, ক্লিওপেট্রার হৃদয় তো নারীর হৃদয়। অ্যান্টনি, যখন অ্যান্টনি মারা যাবে, ধৈর্যশীল থেকো এবং বেঁচে থেকো। ক্লিওপেট্রা চিৎকার করে, এমনটা কখনোই হবে না। ক্লিওপেট্রার জীবন তো তোমার জীবনের সঙ্গে সম্পৃক্ত। হতাশ হও না, প্রিয়। কে জানে, এমনও তো হতে পারে যে তোমার ক্ষত নিরাময় হয়ে যাবে। অ্যান্টনি দুর্বল কণ্ঠে, এই নতুন ক্ষত পুরাতন ক্ষতকেই পুনর্জীবিত করে তুলেছে। আমার শরীর থেকে রক্তের শেষ বিন্দুগুলো ঝরছে। কিন্তু এটা আশ্চর্যের বিষয় নয় কি, যে ব্যক্তি তরবারি আর রক্ত নিয়ে সবসময় খেলেছে, যার ওঠা বসা চিন্তা চেতনা ছিল যুদ্ধের মাঠ, সেই ব্যক্তি যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুর হাতে মৃত্যুর পরিবর্তে এক সুন্দরী নারীর কোলে মাথা রেখে জীবন দিতে চলেছে। যুদ্ধের সৈনিক হিসেবে এই মৃত্যু আমার পছন্দ নয়, কারণ কোনো বিশ্বজয়ী ব্যক্তিকে এই মৃত্যু কোনো প্রতিদান দেয় না। কিন্তু যেহেতু আমি যুদ্ধের সৈনিক অপেক্ষা নারীর প্রেমিক হিসাবেই শ্রেষ্ঠ থাকতে চাই, তাই এ মৃত্যু আমার জন্য শান্তির ও স্বস্তির হবে। আমার তো এই সান্ত্বনাটুকু থাকবে যে আমি তোমার জন্য মৃত্যুবরণ করেছি, শুধু তোমার জন্য ক্লিওপেট্রা। ক্লিও ক্লিওপেট্রা অ্যান্টনি, অ্যান্টনি, চিৎকার করে, অ্যান্টনি! আইরিস, আইরিস, আমার পৃথিবী এখন সংকীর্ণ হয়ে গেল। আমার সব কিছু শেষ, আমার সব শেষ হয়ে গেল। শহরের উপর অক্টোদিয়ানুসের দখলদারিত্ব ছিল। অ্যান্টনির সেনারা আত্মসমর্পণ করেছিল, এজন্য শহরটিকে ধ্বংসের কোনো প্রয়োজনীয়তা পড়েনি। অক্টোদিয়ানুস ক্লিওপেট্রাকে বন্দী করার জন্য একজন সেনা কর্মকর্তাকে প্রেরণ করেন। তার ইচ্ছা ছিল যে ক্লিওপেট্রাকে জীবিত বন্দী করে তার নিকট আনা হোক। গলস এক্ষেত্রে কতটুকু সফল হয়েছিল সে বিষয়ে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে, কথা বলতে বলতে গলস কোনো প্রকার ক্লিওপেট্রাকে দরজার কাছে আনতে সক্ষম হয়। এই সুযোগে তিনজন ব্যক্তি জানালার মাধ্যমে ভবনের ভেতরে প্রবেশ করে এবং ক্লিওপেট্রার হাত থেকে সেই তরবারি ছিনিয়ে নেয় যা সে হাতে ধরে দাঁড়িয়েছিল, এই আশঙ্কায় যে যদি কেউ তাকে বন্দি করতে আসে, তবে এই তরবারি দিয়ে সে নিজের জীবন নিজেই শেষ করে ফেলবে। ক্লিওপেট্রার জানা ছিল যে তার সঙ্গে কী ধরনের ব্যবহার করা হতে পারে। সে যখন শুনল যে তাকে নির্বাসন দেয়া হবে, তখন সে অনুমতি প্রার্থনা করল যেন তাকে অ্যান্টনির সমাধি দেখতে দেয়া হয়। এই অনুমতি তাকে দেয়া হলো। সুতরাং শেষবারের মতো সে কয়েকজন সৈন্য ও একজন সহচরী সহ অ্যান্টনির বিশ্রামাগারের দিকে যাত্রা করল। ক্লিওপেট্রা কান্না ভেজা স্বরে, অ্যান্টনি, কবরের গভীর থেকে উঠে এসো।
তোমার ক্লিওপেট্রা চোখে জল, মনে দুঃখ এবং শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে তোমার কাছে এসেছে। সে বেদনাক্রান্ত, ভীষণ বেদনাক্রান্ত। অ্যান্টনি, তোমার মৃত্যু তার জীবনে এমন ছাপ রেখে গেছে যা কখনো মুছবার নয়। তোমার সঙ্গে সে খাঁটি প্রেমই করেছিল। কেবল তোমাকেই সে প্রেমের সেই মুক্তা দিয়েছিল যা পাবার জন্য আকাশে ফেরেশতারাও অধীর হয়ে উঠেছিল। ফুঁপিয়ে ফুঁপিয়ে সে কাঁদতে থাকে। কিন্তু কিন্তু আমি তোমার হত্যাকারী। আমি তোমার বুকের ওপর এই স্তূপ করা মাটি দিয়েছি। তোমার জীবনের ওপর মৃত্যুর এই ভারী পাথর তো আমিই রেখেছি। আমি জীবিত আছি, কিন্তু একাকী। তোমার কবরের একাকিত্ব, এই একাকিত্ব থেকে কম ভয়ানক, যার মধ্যে আমি নিপতিত হয়েছি। তুমি মৃত, কিন্তু এক নূতন জগতের পথে চলমান। আমি জীবিত, কিন্তু মৃত্যুর কামনাও করতে পারি না, কারণ সে আমার মৃত্যু চায় না, আমাকে বাঁচিয়ে রাখতে চায়। এমন জীবন যা প্রকৃত অর্থে মৃত্যুপুরী হবে। হে চিরবিশ্রামী, এখন তো তুমি মৃত্যুর কোলে চিন্তামুক্ত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছো, আর আমার ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হচ্ছে। প্রকৃতির কি ইচ্ছা দেখো, তুমি একজন রোমান, কিন্তু সমাহিত আছো মিশরে, আর আমি একজন মিশরীয়, অথচ আমাকে রোমানে সমাহিত করা হবে। অ্যান্টনি, অ্যান্টনি, আমার এই অসহায় অবস্থায় তোমাকে আমি কিছুই দিতে পারবো না। আমি সেই শরীরে উপস্থিত হয়েছি যার উপর তোমার হাজারো চুম্বন আর অশ্রুর চমক রয়েছে। এখন তোমার প্রেমিকার হৃদয়ে যদি কোনো ইচ্ছা বিদ্যমান থাকে, তা হচ্ছে যে মৃত্যুর পর আমাকে যেন তোমার পাশেই সমাহিত করা হয়। কি আমার ইচ্ছা পূরণ হওয়া সম্ভব? আমি কিছুই বলতে পারছি না, কিছুই বলতে পারছি না। অক্টোডিয়ানুসের কঠিন আদেশ ছিল যে ক্লিওপেট্রার ওপর কড়া নজরদারি রাখা হোক, যেন সে কোনো প্রকারই আত্মহত্যা করতে না পারে। তার ইচ্ছা ছিল যে বন্দি করে ক্লিওপেট্রাকে রোমে নিয়ে যাওয়া হোক এবং সেখানে তার বিজয় উদযাপনের জন্য বিশাল মিছিল বের করা হোক। এই মিছিলে সে ক্লিওপেট্রাকে শৃঙ্খলিত অবস্থায় সামনে রাখবে। কিন্তু মিশরের সম্রাজ্ঞীর এই অসম্মানের প্রতি কোনো সমর্থন ছিল না। ক্লিওপেট্রা সেই ভবনে বন্দী ছিল যে ভবন সে নিজেই আইসিসের মন্দিরের পাশে বানিয়েছিল। আইরিস আর শারমিন নামে তার দুইজন সহচরী তার সাথে ছিল। আইরিস মিশরের সম্রাজ্ঞীকে এই গান শোনায়। হে নীল নদের রানী, মেঘের মতো দ্রুত গতি তোমার, প্রভাত শিশিরের স্বচ্ছ বিন্দু তোমার ঠোঁটে। হে নীল নদের রানী, তোমার উত্তাল হৃদয় আছে কমলের নৃত্য, ভরা শ্রাবণ যেন তোমার ঘন কালো চুল। হে নীল নদের রানী। ক্লিওপেট্রা বিরক্ত হয়ে, বন্ধ করো, বন্ধ করো আইরিস এই গান। মৃত্যুকে এমন গীত শুনিও না। আসতে দাও, তাকে আসতে দাও। আইরিস, মিশরের সম্রাজ্ঞীর মন আজ ভালো মনে হচ্ছে না। ক্লিওপেট্রা হাসতে থাকে। মিশরের সম্রাজ্ঞী? ঠাট্টা করছো আমার সাথে আইরিস? তোমার এই সম্রাজ্ঞীর চেয়ে ওই বংশীবাদক তরুণীরা তো অনেক গুণ ভালো, যারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। মিশরের রানীর চেয়ে তো ওই কসবিয়ান মেয়েরা অনেক শান্তি ও নিশ্চিত জীবনের অধিকারী, যে মেয়েরা আলেকজান্দ্রিয়ার অলিতে গলিতে পথিকদের সাথে দৃষ্টি বিনিময় করে থাকে। আমি কি প্রকৃতপক্ষেই সম্রাজ্ঞী? আমি কি মিশরের সত্যি সেই সম্রাজ্ঞী যার দাসত্ব গ্রহণে অ্যান্টনির মতো বিশ্বজয়ীরাও গৌরবান্বিত বোধ করত? আমি কি সত্যি সত্যি সেই মহারানী যার চোখের এক ইশারায় হার্মিসের মতো বিদ্রোহীরা পর্যন্ত নেচেছে? আমি কি সেই সুন্দরী যার এক ভঙ্গিতেই সিজারের মতো যোদ্ধারাও যুদ্ধকৌশল ভুলে যেতে বসেছিল? না, না, আমি কিছুই নই, শুধু এক নারী অবশিষ্ট রয়ে গেছি, যে রোমানদের ভয়ে জড়সড় হয়ে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে। আমি খুব শীঘ্রই বন্দী হয়ে যাব। আমার এই ফর্সা সুন্দর হাঁটু আর পা, যার ওপর সোনা রূপার গহনার নিক্কণ ধ্বনিত হতো, এখন সেই পায়ে লোহার মোটা মোটা শৃঙ্খল পরিয়ে সে আমাকে রোমে নিয়ে যাবে এবং বাজারে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। আমাকে নগ্ন করে ফেলা হবে। রোম শহরের পরিচ্ছন্ন কর্মী এবং নাপিতরাও চোখ ভরে আমার সৌন্দর্য উপভোগ করবে, যে সৌন্দর্যের ছটা এখনো পর্যন্ত সীমিত কিছু ভাগ্যবান মানুষই দেখতে পেয়েছে। রোমের উত্তপ্ত সূর্য আমার এই কোমল শরীরের সমগ্র সৌন্দর্যকে পুড়িয়ে ভস্মে পরিণত করবে। সম্রাজ্ঞী, সম্রাজ্ঞী কি এমনই কিছু ভাগ্যহীন নারীর নাম হয়ে থাকে? এ যন্ত্রণা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? শারমিন, জীবন ভিক্ষা পেলে কিছু বলতে পারি। ক্লিওপেট্রা হাসতে থাকে। জীবন ভিক্ষা? বলো, তুমি কি বলতে চাও? শারমিন, তোমার এই কালো চোখে আজ অশ্রু এমনভাবে চমকাচ্ছে
যেমন জলে ভরা ঘন কালো মেঘ। বলো, তোমার কি বলার আছে? শারমিন, মিশরের মহারানী মিশরের মহারানীই থাকবে। তার শত্রুদের ব্যর্থতার মুখ দেখতে হবে। ক্লিওপেট্রা, কিভাবে? কিভাবে শারমিন, তাড়াতাড়ি বলো, এটা কিভাবে সম্ভব? শারমিন, আমার মুখে ছাই। যদি রানীর শত্রুদের রানীকে নির্যাতন করার ইচ্ছা থাকে, তাহলে ভালো হয় যে। ক্লিওপেট্রা, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি ঠিক বলছো শারমিন। এইভাবে রানী রানীই থাকবে। মৃত্যু পর্যন্ত তার সম্মানে কোনো পার্থক্য আসবে না। কিন্তু তুমি কি জানো আমার ওপর কি ভীষণ নজরদারি রয়েছে? যমদূতের আগমনের শব্দও যদি পাহারাদারদের কানে যায়, তাহলে তোমার কি জানা আছে যে অক্টোদিয়ানুস আমার সন্তানদের সাথে কি দুর্ব্যবহার করবে? তুমি কি জানো যে আমি যদি আমার চেষ্টায় ব্যর্থ হই, তাহলে সে আমার জন্য একযুগ মৃত্যুর দরজা বন্ধ করে দেবে? সে আমাকে ধীরে ধীরে হত্যা করতে চায়। কিন্তু এমনটা হওয়া উচিত নয়। বরং তোর কথা মতো ওরই ব্যর্থ হওয়া উচিত। আইরিস, 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 বলুন। ক্লিওপেট্রা, আমার এখন এমন একটা সাপ দরকার, যার এক দংশনই আমাকে মৃত্যুর কোলে বিশ্রাম দিয়ে দেয়। কি আলেকজান্দ্রিয়ার সাপুড়েরা তোমার ঘন কালো চুলের বিনিময়ে তোমাকে একটা সাপ দেবে না? আইরিস, এই দাসী সেই চেষ্টা করবে। ক্লিওপেট্রা, আর দেখো, এই সাপ এমনভাবে আমার কাছে আনতে হবে যেন পাহারাদারদের কোনো প্রকার সন্দেহ না হয়। আইরিস, এই দাসী খুবই সাবধানতার সাথে কাজ করবে। ক্লিওপেট্রা, সাবাস আইরিস, সাবাস। তোমার রানীর মৃত্যু চিরদিন তোমায় কৃতজ্ঞ রাখবে। এখন যাও এবং নিজের কাজ করো। আমি এই কক্ষেই তোমার জন্য অপেক্ষা করব। শারমিন বরবতের তার নাড়া দেয়। এটা এক ধরনের বাদ্যযন্ত্র, সেতার। ক্লিওপেট্রা, শারমিন, এই বরবতকে ছাড়ো। যাও, আমার গোসলের ব্যবস্থা করো। আমার সুন্দর সুন্দর পোশাক বের করো। আমার শরীর আজ শ্রেষ্ঠ সুগন্ধে ভরে দাও। রানী রানীই থাকবে। তার মর্যাদা ওই রোমান কুকুরের সামনে কখনোই আত্মসমর্পণ করবে না। যাও, আমার মৃত্যুর সংবর্ধনার আয়োজন করো। ক্লিওপেট্রা গোসল সম্পূর্ণ করল। শারমিন তার সমস্ত শরীরে সুবাস লাগিয়ে দিল। মৃত্যুকে স্বাগত জানানোর জন্য সে যে পোশাক পরেছিল তা ছিল সূক্ষ্ম আর সুন্দর, রঙিন। মাথায় মুকুট ছিল যার উপর শকুন আঁকা ছিল। শকুনের প্রসারিত ডানায় ক্লিওপেট্রার কান দুটো ঢাকা পড়েছিল। তাকে আজ ভীষণ সুন্দরী দেখাচ্ছিল। ক্লিওপেট্রা, শারমিন, এদিকে এসো, এদিকে এসো তো। ওইসব লজ্জাবতী মেয়েদের গল্প শোনাও, যারা আলেকজান্দ্রিয়ার পথে পথে সৌন্দর্য ও ভালোবাসার পসরা সাজিয়ে দাঁড়িয়ে থাকত। ওইসব উদ্ভিন্ন যৌবনা বংশীবাদক তরুণীদের গল্প বলো, যারা মিশরের উদ্যানে নিজেদের যৌবনের পসরা বিতরণ করত। দেবী, মন্দিরে গমনকারী সেই সব কুমারী মেয়েদের গল্প শোনাও, যাদের যৌবন প্রস্ফুটিত পদ্মমধুর মতো। মিশরের সেই প্রেম নিবেদনকারী তরুণদের কথা বর্ণনা করো, যাদের অঙ্গপ্রত্যঙ্গের নর্তন কুর্দন তরুণীদের পোশাকের ভাঁজে ভাঁজে আটকে যেত। শারমিন, এই অধম যে গান ছাড়া আর কিছু পারে না। ক্লিওপেট্রা, তাহলে বরবত তোলো এবং এমন একটা গীত গাও যেন ঊর্ধ্ব আকাশে ফেরেশতারাও আকাশের জানলাগুলো খুলে দেয়। শারমিন এই গান গাইতে থাকে। বিন্দু বিন্দু অশ্রুর মতো আকাশের তারাগুলো ঝরে পড়ছে। আগুন নিভলে ছাই নিয়ে খেলা, ছাইও ঠান্ডা হলে মন নিয়ে। জীবন তো খেলা ছাড়া আর কিছুই না। খুঁজলে পথ না পাওয়া গেলে হাসতে গাইতে রাস্তা চলো। পৃথিবী তো একটা গীত মাত্র। ভাগ্য যখন দুঃখে ভরা, তখন পথ চলা হোক মনের সাথে। নিদ্রাহীন রাত তারাগুনে কাটাও। হায়, তারাও একসময় উঠে যায়। কাঁটার উপর হাসতে হাসতে ঘুমিয়ে পড়ো, এভাবে দিন কাটিয়ে দাও। বিন্দু বিন্দু অশ্রুর মতো তারাগুলো ঝরে পড়ছে। ক্লিওপেট্রা, কি সুন্দর গান, কি মনোমুগ্ধকর কণ্ঠ। অশ্রুসিক্ত অবাক পৃথিবী এর মাঝেই অবারিত। ভয় পেয়ে, শারমিন, শারমিন, তুমি কোথায়? এসো, আমাকে জড়িয়ে ধরো। মেঘ করেছে এবং সেটা এখন প্রসারিত হচ্ছে। আমাকে এখন যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আমাকে যেতে হবে। আইরিস, মিশরের সম্রাজ্ঞীর যাত্রার সবকিছু প্রস্তুত। ক্লিওপেট্রা, তুমি এসে গেছো? আইরিস, তুমি এসে গেছো? ওই সাপ নিয়ে এসেছো? ওটাকে কোথায় রেখেছো? উদ্বিগ্নভাবে, সম্রাজ্ঞী যখন চাইবে তার যাত্রা শুরু হয়ে যাবে। আইরিস, আমি সম্রাজ্ঞী, দাসী নই, তুমি তো জানো।
আমার মাথায় শকুনের আকৃতির মুকুট থাকবে। শকুনের প্রসারিত ডানার নিচে আমার কান ঢাকা থাকবে। প্রকৃতি বর্ষণ হবে, বিদ্যুৎ চমকাবে। এই উচ্ছলতায় তোমার সম্রাজ্ঞীর যাত্রা শুরু হবে। তার মৃত্যুরথ আকাশের দিকে যাত্রা করবে, যেখানে চন্দ্র তার রূপালী থালায় আকাশের তারাকে তার পদতলে রাখবে। চলো আইরিশ, চলো। আমার সময় মহামূল্যবান। আইরিশ, মিশরের সম্রাজ্ঞীর জন্য এই দাসী এক ঝুড়ি কমলা উপহার নিয়ে এসেছে। ক্লিওপেট্রা, এর ঢাকনা তোলো। আইরিশ ঢাকনা তোলে। পাহারাদারদের দৃষ্টি এই সুন্দর সুশোভিত ফলের নিচে কাল নাগিনীদের দেখতে পায়নি। এগুলো মিশরের সবচেয়ে বিষাক্ত সাপ। ক্লিওপেট্রা, সবচেয়ে বিষাক্ত সাপ। কণ্ঠস্বর নামিয়ে, তোমার বিশ্বাস আছে যে এগুলো সবচেয়ে বিষাক্ত সাপ? আইরিস, দাসীর এতে পুরো বিশ্বাস, কিন্তু আপনার? সাপ ফুঁসে উঠে আইরিশকে দংশন করে। আইরিশ ঢলে পড়ে। ক্লিওপেট্রা, ঝুড়িটা বন্ধ করে দাও শারমিন, ঝুড়ির মুখটা বন্ধ করে দাও। আহ, গরিব আইরিশ মারা গেল। শারমিন, এই ঝুড়িটা আমাকে দাও। আমার প্রিয় আমার পথপানে চেয়ে আছে হয়তো। আমি তাকে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখতে চাই না। আহ, এই কমলাগুলোর গন্ধ কি ভালো! সূর্য ডুবতে বসেছে, অন্ধকার ছেয়ে যাচ্ছে। আমি প্রার্থনা করতে চাই শারমিন, আমি প্রার্থনা করতে চাই। কিন্তু আমার প্রতি তো সব দেবতাই অসন্তুষ্ট। ওই দূরে উপাসনালয় থেকে ধ্বনি ভেসে আসছে। ক্লিওপেট্রা, বাহ, এই সিংহের ধ্বনি কি ভীষণ মনোমুগ্ধকর! আজ নীলনদও কত সুন্দর দেখাচ্ছে। শারমিন, আমার ভালোবাসার সব ইতিহাস এই নদের ঢেউয়ের সাথে মিশে আছে। বিদায় নীলনদের অগণিত ঢেউ, বিদায়। সৈকতের পিছনে লুকিয়ে থাকা সূর্য, বিদায়। মরুভূমির ওপর উড্ডীয়মান ধূলিকণা, বিদায়। লম্বা লম্বা খেজুর গাছ, আমার সালাম, অভিবাদন গ্রহণ করো। ঘাসের ওপর কম্পমান শিশির বিন্দু, আমার অভিবাদন। ক্লিওপেট্রা জীবনকে অবশ্যই ভালোবাসে, কিন্তু মৃত্যুকে ভয় পায় না। এমন অবস্থায় মৃত্যুর স্বাদ বড় মিষ্টি লাগে। ঝুড়ির ঢাকনা খোলে, সাথে সাথেই সাপ তাকে দংশন করে। শারমিন, বিদায়। মিশরের সম্রাজ্ঞী ক্লিওপেট্রা মাটিতে লুটিয়ে পড়ে।